আজ পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এইটা ডাইরেক্ট কারেন্ট সমপ্রবাহের তুলনায় অনেক সুবিধে আছে। এসি যে প্রবাহ, এক্ষেত্রে শক্তি ক্ষয় খুব কম হয়, ফলে যেখানে এসি উৎপন্ন করা হয় সেখান থেকে বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, যেহেতু এখানে শক্তি ক্ষয় খুব কম হয়। এবং এসি নিয়ন্ত্রিত যন্ত্রপাতি, এদের অনেক বেশি টেকসই হয়, বহুদিন যাবৎ চলে। সেক্ষেত্রে ডিসিতে এইগুলোর অসুবিধে আছে। তাহলে এসি প্রবাহ, যে আমরা যে এত বিদ্যুৎ সাপ্লাই এটা পাচ্ছি, এটা কিন্তু মূলত এসি প্রবাহ। তাহলে এসি নিয়ে আমরা আলোচনা করব। এইখানে দেখো, তোমাদের একটা ছবি আঁকা হয়েছে যে একটা শক্তিশালী চুম্বক আছে, যার এদিকটা নর্থ পোল সাউথ পোল, এবং এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা আর্মেচারের তারের কুণ্ডলী আছে, যেটা হলো এবিসিডি। তাহলে এবিসিডি এটা হলো একটা তারের কুণ্ডলী। এখন এই চুম্বক ক্ষেত্রে রাখার জন্য যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হয়, তার ডিরেকশনটা হয় নর্থ টু সাউথ, অর্থাৎ এই বরাবর। তাহলে এই বরাবর চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্র ভেক্টরটা, চুম্বক ক্ষেত্র ভেক্টর, সেটা হলো চুম্বক ক্ষেত্র ভেক্টরকে লিখি আমরা বি ভেক্টর দিয়ে। আর এবিসিডি এই তারের কুণ্ডলী, তারের কুণ্ডলীর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে আমরা লিখছি এ দিয়ে। এখন এখানে যদি তারের আর্মেচারের পাক সংখ্যা যদি ধরি, পাক সংখ্যা ক্যাপিটাল এন, তাহলে আমরা বলতে পারি যে এই চুম্বক ক্ষেত্রে রাখার জন্য, এবার একে যদি অক্ষ করে ঘোরানো হয়, এটা ছবিতে তীর চিহ্ন দেওয়া হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অক্ষটা কেমন ভাবে আছে, যে চুম্বক ক্ষেত্রের সঙ্গে এর এই অক্ষটা পরস্পর লম্বভাবে আছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা এই বরাবর আছে নর্থ টু সাউথ, আর আর্মেচারটা ঘুরছে কিন্তু তার অক্ষটা এর সঙ্গে লম্বভাবে আছে। তাহলে এইভাবে যদি লম্বভাবে এটাকে অক্ষ করে ঘোরানো হয়, তাহলেই কি হয়, যে এখানে একটা ইএমএফ উৎপন্ন হয়, আবিষ্ট তড়িৎচালক বল। তা এখন যে সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে, এইবার এই তারের কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে। ধরা যাক এটা যদি একটা তারের কুণ্ডলী হয়, এটা একটা তারের কুণ্ডলী, তাহলে এটাকে এর এই প্রান্তটা হলো বাঁদিকে, এটা হলো এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। যদি এর সঙ্গে নিই, এই দিকটা নিলাম, এটা হলো এ, এটা হলো এটা এ, এটা হলো বি, আর এটা সি, এটা ডি। এইটা আছে আর্মেচারটা। আর্মেচার এই অক্ষ বরাবর এটাকে ঘোরানো হচ্ছে। কিভাবে ঘোরানো হচ্ছে, এটাকে নিচের দিকে যাচ্ছে। তাহলে এবি প্রান্ত এটা যাচ্ছে কি, এই প্রান্তটা নিচের দিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে যখন এই অবস্থানে আসবে, তখন হলো 90 ডিগ্রি কোণ। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে আর্মেচার যখন এইভাবে ঘুরলো, তখন 90 ডিগ্রি কোণ। সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখাটা সর্বোচ্চ হবে, অর্থাৎ এই অবস্থায় কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, তার পরিবর্তনটা সর্বোচ্চ, অর্থাৎ কারেন্টটাও সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে সর্বোচ্চ তড়িৎচালক বল উৎপন্ন হবে, অর্থাৎ সর্বোচ্চ প্রবাহ হবে। তারপর যখন ওটাকে আবার আরো ঘুরতে ঘুরতে, এইবার 100 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরলো, এরপরে ঘুরতে ঘুরতে এই ঠিক হলো 180 ডিগ্রি ঘুরে গেল, অর্থাৎ পুরো একটা অর্ধপাক হলো। তখন আবার কি হবে, ওই সর্বোচ্চ প্রবাহ থেকে এবার যখন এই অবস্থানে আসবে, তখন আবার প্রবাহ শূন্য হবে। তাহলে প্রবাহ শূন্য হবে, যেহেতু আমরা জানি যে ফাই ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। এটা কিন্তু ক্ষেত্রফল, এরিয়াটাই নট এ পয়েন্টটাই নয়, এই আর্মেচারের তারের কুণ্ডলীর ক্ষেত্রফল। এখন এটা ফাইটা হবে এইটা ইন্টু এন, যদি পাক সংখ্যা এন হয়, তাহলে এন বি এ। এখন ফ্যারাডের সূত্র অনুযায়ী যে E ইকুয়ালস টু হয়
মাইনাস d∅dt। এখন এখানে তো ঘুরছে, এই থিটা কোণটা হলো, থিটা কোণটা আমরা ধরি কি যে ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ থিটা। আবার এটা যখন এইভাবে আছে, এই যখন এই অক্ষের সঙ্গে এটা ঘুরছে, চৌম্বকের অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এটা যখন এইভাবে কোণ করে ঘুরে যাবে, তাহলে সেক্ষেত্রে কোণ করে ঘোরার জন্য একইভাবে ওর ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যেও কোণ হচ্ছে। তাহলে এইখানে এই থিটাটাকে আমরা লিখতে পারি, যদি কোনো জিনিস যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে, বৃত্তাকার পথে ঘুরলে কি হবে, এখানে একে অক্ষ করে ঘুরছে একটা চাকা, তাহলে সে পুরো এখান থেকে ঘুরে আবার এক পাক আসলো, তাহলে এখানেও এই যে অক্ষ করে এটা এর সঙ্গে ঘুরছে, তাহলে ঘোরার জন্য যদি তার সরণ হয় থিটা, টি সময় পরে তার এখানে কৌণিক সরণ থিটা হয়, তাহলে সে কত কৌণিক বেগে ঘুরছে এটা, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি ওমেগা টি। সুতরাং এখানে এই cos থিটার পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি ফাই এর মানটাকে NBA ইনটু cos ওমেগা টি। তাহলে এখানে এবার E এর মানটা আমরা বসাই, E ইকুয়ালস টু মাইনাস ddt অফ ফাই, অর্থাৎ NBA cos ওমেগা টি। এটা সময়ের সঙ্গে সঙ্গে ওটা পরিবর্তন হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি NBA ইনটু ওমেগা সাইন ওমেগা টি। এটাকে লিখতে পারি E0 ইনটু সাইন ওমেগা টি। এই E0 এর ভ্যালুটা হলো E0 ইকুয়ালস টু NBA W ওমেগা ইনটু সাইন ওমেগা টি। এই সরি, এটা হলো সর্বোচ্চ মান। তাহলে E0টা হচ্ছে যে ইএমএফ উৎপন্ন হলো আবিষ্ট তড়িৎচালক বল, সেইটার সর্বোচ্চ মান হলো E0, যেখানে E0 ইকুয়ালস টু NBA ইনটু ওমেগা। ওমেগা হলো কৌণিক বেগ। এই কৌণিক বেগটাকে আমরা পর্যায়কালের টার্মে লিখতে পারি ওমেগা ইকুয়ালস টু 2π/t। এইখানে এখানে আমরা যদি থিটা কোণ, এখানে থিটাটা কোণের কথা বলছি, কোণ মানে আবার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ওর ক্ষেত্রফল ভেক্টরের কোণ একই, এটার সঙ্গে ঘুরে যাওয়ার অর্থ হচ্ছে এইটা। তাহলে যখন এই অবস্থায় আছে তখন কিন্তু তড়িৎ প্রবাহ শূন্য, অর্থাৎ আর্মেচার কুণ্ডলীটা যখন এইভাবে চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে আছে। এইবার এবি বাহুটাকে যখনই এটাকে ডাউন করা হচ্ছে, তখনই কি হচ্ছে, যখনই নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এ যাচ্ছে নিচের দিকে, সিডি বাহুটা কি হচ্ছে, উপরের দিকে উঠছে। এইভাবে যদি ঘোরানো হয়, সিডি বাহু উপরের দিকে উঠছে, এবি বাহুটা নিচের দিকে নামছে। তাহলে এইভাবে কি হচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে যখন 90 ডিগ্রি কোণে আসবে, তখন দেখা যাবে ওর ভিতরে সর্বোচ্চ প্রবাহটা পাওয়া যাবে, কারণ তার ভিতর দিয়ে সর্বোচ্চ ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে E ইকুয়ালস টু E0 ইনটু সাইন ওমেগা টি। এইখানে তাহলে তড়িৎ প্রবাহ, এইবার এর সঙ্গে যদি একটা রেজিস্ট্যান্স বর্তনীর সঙ্গে এটা একটা রোধ যুক্ত করা হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবিষ্ট তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু E/R ইকুয়ালস টু E0/R ইনটু সাইন ওমেগা টি। এটাকে অনেক সময় লেখা হয় I0 ইনটু সাইন ওমেগা টি। এই I0টা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার শীর্ষ মান। I0টা হলো এটা শীর্ষ মান, আর ওমেগা হলো কৌণিক বেগ 2π/t, বা এটাকে লেখা হয় 2πf, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাকে লেখা হয় f দিয়ে ওমেগা/2π। পরিবর্তিত তড়িৎ প্রবাহের, তাহলে এখানে সাইনোসয়েডিয়াল কার্ভ, এখানে যদি আমরা গ্রাফটা আঁকি তাহলে আমরা দেখতে পাবো সাইন কার্ভ, অর্থাৎ এরকম যে সময়ের সঙ্গে সঙ্গে এইভাবে পরিবর্তিত হচ্ছে। এই বরাবর টি, এই বরাবর আই, এইখানে একটা সর্বোচ্চ ভ্যালু এটা I0, এখানে সর্বপিক ভ্যালু এটা। তাহলে এটা হলো পর্যায়কাল, এটা 0, এটা T/2, এটা T পূর্ণ পর্যায়কাল। এইবার আমরা এইখানে আর্মেচারের কুণ্ডলীর ঘূর্ণনের সঙ্গে
এটা আমরা খুব সহজেই মেলাতে পারি যে চুম্বক ক্ষেত্র হচ্ছে নর্থ টু সাউথ এই বরাবর, তাহলে এখানে দিকটা হবে চুম্বক ক্ষেত্রের এখানে তড়িৎ প্রবাহের দিক। দেখো তীর চিহ্ন দেওয়া হয়েছে, বি থেকে এর দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ, বি থেকে এ এইভাবে এসে আসছে আরন। আরন হচ্ছে একটা স্লিপ রিং, ধাতব রিং। আরনের সঙ্গে একটা ব্রাশ যুক্ত আছে বিয়ন, তাহলে বিয়নের সঙ্গে কানেকশন হয়ে তড়িৎ প্রবাহ বিয়ন থেকে বিদ্যুতে যাচ্ছে, এটা প্রথম অর্ধ প্রবাহে। তাহলে এইটা কি করে বুঝবো যে বি থেকে এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে? এখানে দিক নির্ণয় করার ক্ষেত্রে এখানে আমাদের প্রয়োগ করতে হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তাহলে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে বি থেকে এ যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, আমরা জাস্ট এই দিকের বাহুটা আর্মেচারের বি এ বাহুটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি বা বি এ বাহুটার কথাই কনসিডার করছি। তাহলে আমরা দেখাতে পারি যে ডানহস্ত নিয়ম অনুযায়ী চুম্বক ক্ষেত্রটা হচ্ছে নর্থ টু সাউথ বরাবর, আর বি এ অর্থাৎ এটা যাচ্ছে নিচের দিকে, বি থেকে এটা নিচের দিকে যাচ্ছে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে মধ্যমার কিন্তু দিক বি থেকে এ বরাবর, এটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বি থেকে এ বরাবর চুম্বক ক্ষেত্র দেখো নর্থ টু সাউথ, এটা নিচের দিকে আছে মানে ওটাকে নিচের দিকে নামানো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে বি এ বাহুটাকে। তাহলে সুতরাং বি থেকে এর দিকে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে এইভাবে 90 ডিগ্রি কোণ যখন হচ্ছে তখন সর্বোচ্চ প্রবাহ পাবো। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে যখন 90 ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ প্রবাহ, আবার এই থেকে এই ঘুরলো, এখান থেকে আবার যখন এই হলো তখন কি হচ্ছে, ওই সর্বোচ্চ প্রবাহটা হতে হতে এই অবস্থায় যখন আসছে তখন আবার এটা হলো জিরো হয়ে যাচ্ছে, প্রবাহ শূন্য। তারপরে কি হবে, এইবার যখনই এটা চেঞ্জ হয়ে যাবে, বি এ বাহুটা এদিকে আসবে, সিডি বাহুটা এদিকে আসবে। এরপরে কি হবে, তড়িৎ প্রবাহের দিক ঠিক তার উল্টো হবে। তখন হবে এটা হলো বিয়ন থেকে বি2, তখন হবে যে এইটা আসবে সি ডি আর ওদিকে চলে যাবে বি এ, অর্থাৎ ঠিক তার উল্টো হলে তখনই তড়িৎ প্রবাহটা হবে বি2 থেকে বিয়নের দিকে। এই স্লিপ রিংটা এটা কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে না, একই জায়গায় আছে। তাহলে সুতরাং আর1 আর2 ফিক্সড, বিয়ন বি2 ফিক্সড। এই আর্মেচারের এই দুটো প্রান্ত আর1 আর2 কে কেন্দ্র করে ওইভাবে ঘুরছে। তাহলে যখনই এটা 180 ডিগ্রি কোণ অর্থাৎ অর্ধপাক হওয়ার পরে আবার যখন ঘুরে যাবে তখন দেখা যাবে তড়িতের প্রবাহটা আর বিয়ন থেকে বি2 হচ্ছে না, বি2 থেকে বিয়ন, অর্থাৎ পুরোটাই হচ্ছে বিপরীত দিকে। সেই জন্য এইটা দেওয়া হবে। তাহলে এইভাবে হচ্ছে একটা পূর্ণ এসি একটা পূর্ণ চক্র এটা সম্পন্ন করছে, এবং পূর্ণ চক্রের জন্য যে সময় নিচ্ছে সেটা হচ্ছে পর্যায়কাল টি, অর্ধচক্রের জন্য টি/2, টি/2। তাহলে এটা হলো পরিবর্তী প্রবাহের তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ মাত্রা। এখন এখান থেকে আমাদের আরো কিছু জানতে হয় এই প্রবাহী তড়িতের, যে এখানে যে প্রথম অর্ধচক্রে ওই প্রবাহ মাত্রার গড়, এখানে আমরা এই যে প্রথম একটা অর্ধচক্র হলো, তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রার গড় যদি বের করি তাহলে কি হবে? তাহলে গড় করব যে ওই প্রথম অর্ধচক্রে যে তড়িৎ প্রবাহটা সেটাও চেঞ্জ হচ্ছে, প্রবাহ মাত্রা একেবারে একই থাকছে না, কনস্ট্যান্ট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যেহেতু I হচ্ছে I0 sin ওমেগা টি, তাহলে প্রথম অর্ধচক্রের প্রবাহ মাত্রার গড়, সেটা যদি গড়টাকে লিখি I, প্রথম অর্ধচক্র মানে I1, প্রবাহ মাত্রা I, গড় হলো একটা ছিল, ইজিক্যাল টু লিখতে পারি 0 to t t/2 into I dt by 0 to t t/2 into হলো dt। এখানে যদি I এর মানটা বসাই, I equals to 0 to t/2 I0 sin omega t dt 0 to t/2 into t। তাহলে এখান থেকে I0 বাইরে চলে এলো, sin omega t হবে এটা cos omega t, একটা মাইনাস সাইন আসবে, নিচে আসবে আপন ওমেগা, এখানে এটা মানটা বসাবো t/2।
নিচে হলো এটা টি, এটা আসবে টি, এখানে মানটা বসাবো 0 to t/2 ইকুয়াল I0 আপন ওমেগা, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, তাহলে হলো cos ওমেগা, ওমেগা মানে ওমেগা অর্থাৎ 2π/t ইন্টু t/2 মাইনাস cos 0 আপন এখানে হলো t/2 মাইনাস 0। এখান থেকে লিখতে পারি cos 0 হলো 1, এখানে t কেটে গেল, 2 কেটে গেল, তাহলে cos π হলো -1 আর এখানে -1 -2, এখানে হলো -2, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা লাইন লিখি I0 ওমেগা ইন্টু -2 হলো টোটালটা, আর নিচে হলো t আপন ইজ ইকুয়াল টু 2I0 বাই ওমেগা টু t বাই ইজ ইকুয়াল টু 2I0 ওমেগা ইন্টু 2/t। এটা আসছে, তাহলে এইখানে 2I0 বাই ওমেগা, ওমেগা সমান 2π/t, এখানে যদি মান বসিয়ে দিই ইজ ইকুয়াল টু 2I0 ওমেগা ইকুয়ালস টু 2π, পরে হয়ে যাবে t 2π/t ইন্টু 2/t। এই t কাটলো, 2 কেটে গেল, তাহলে এখানে ভ্যালুটা আসলো 2 ইন্টু I0/5। তাহলে এটা হলো I0 হলো শীর্ষ মান আর আইটা হলো অ্যাভারেজ প্রথম অর্ধচক্রে, এটা প্রবাহ মাত্রার গড়। 17 মিনিট। প্রথম অর্ধচক্রের প্রবাহ মাত্রার গড় হলো 2 ইন্টু I0, নিচে হলো নিচে বাই পাই। এরপর আমরা বলতে পারি যে পরিবর্তী প্রবাহের কার্যকরী মান, পরিবর্তী অর্থাৎ ইফেক্টিভ ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু অর্থাৎ কার্যকরী মানটা, এটা খুব দরকার হয়। পরিবর্তী প্রবাহের কার্যকরী মান বা ইফেক্টিভ ভ্যালু বলতে কি বুঝবো, যে যখনই এসি প্রবাহ হবে কোনো বর্তনীর মধ্য দিয়ে, ধরো আর রোধের মধ্য দিয়ে এসি তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে বর্তনীটা এরকম, এখানে এসির সিম্বলটা এরকম দেওয়া হয়, তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, যে হারে তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ dH/dt, এর মধ্যে যখনই তড়িৎ প্রবাহ সংযোগ করা হবে, এটা এসি কারেন্ট, তাহলে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ফলে কি হবে, তারটা গরম হবে, তারটাতে তাপ উৎপন্ন হবে, কি হারে তাপ উৎপন্ন হচ্ছে, dH/dt, তাহলে এই হারে তাপ উৎপন্ন হচ্ছে। দেখা যাচ্ছে ওই একই হারে তাপ উৎপন্ন করার জন্য এসির পরিবর্তে যদি ওখানে ডিসি প্রবাহ এখানে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ ডিসি অর্থাৎ সমপ্রবাহ দিলে পরে ওই একই হারে তাপ উৎপন্ন হবে, তাহলে ওই পরিমাণ, সেই পরিমাণটাকেই বলা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। যে পরিমাণ সমপ্রবাহ পাঠাতে হবে, অর্থাৎ ওই সমপ্রবাহ পাঠানো হচ্ছে, যেটা যতটা পরিমাণ সমপ্রবাহ পাঠাতে হচ্ছে সেই মানটাকেই বলা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বা কার্যকরী এখানে মান, এসি তড়িৎ প্রবাহের কার্যকরী মান। আচ্ছা, এইখানে আমরা তার আগে যেটা বের করেছি প্রথম অর্ধচক্রে, এটা প্রবাহ মাত্রার গড় বলে এটা ভাগ করেছি। যদি এটা পূর্ণ চক্রে গড় বের করতাম, তোমরা এটা করে নেবে যে পূর্ণ চক্রে প্রবাহ মাত্রার গড়, সেটা যদি আই অ্যাভারেজ দিই, তাহলে সেটা লিখতে পারি এখানে 0 to t ইন্টু I dt বাই 0 to t dt, এখানে মানটা আসবে 0। তাহলে পূর্ণ চক্রে প্রবাহ মাত্রার গড়টা আসবে 0। একই রকমভাবে ইএমএফ অর্থাৎ যে তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে, তারও পূর্ণ চক্রে গড় 0 হবে, একই সেম, যেহেতু দুটোই সাইনোসয়েডাল। ঠিক আছে, তোমাদের এর পরের দিন
পরিবর্তী প্রবাহের আরও অনেক বিষয় আছে, এটা অন্তত আরও তোমাদের 2টো ক্লাস নিতে হবে। আজকে এখানেই রাখছি।